4 তারিখ, তাই তো? 4/7/24 আমরা নিউটনের গতিসূত্র পড়ছিলাম। এখান থেকে আমরা অনেকগুলো কনসেপ্ট আলোচনা করেছি, প্রায় পুরো সব কনসেপ্টই আলোচনা করেছি। এখানে একটা কেস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে রকেট মোশনের ক্ষেত্রে কি করে নিউটনের গতিসূত্র কাজ করে, সেটা আমরা প্রথমে পড়বো হালকা করে। ম্যাথামেটিক্সটা খুব ডিটেলসে পড়বো না, কারণ ম্যাথামেটিক্সটা আমরা অফলাইন ক্লাসে ডিসকাস করব, যেহেতু ওখানে ইন্টিগ্রেশন আছে, এবং ওই ডিটেলস আমরা ডিসকাশনটা অফলাইন ক্লাসে করব। এবারেই করার কথা ছিল, এবারে আমরা অনেক অঙ্কগুলো করলাম বলে এখানে করা হলো না। তো যাই হোক, তারপরে আমরা কিছু প্রবলেম করব। তোমরা অনেক প্রবলেম আমাকে পাঠিয়েছো, অনেক ডাউট পাঠিয়েছো। সেই সমস্ত জিনিসগুলো আমি দেখব, যে যে জিনিসগুলো করে দিলে তোমাদের অন্যান্য ডাউটগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে, সেরকম সিলেক্টিভ কিছু অঙ্ক আমি কিন্তু করে দেবো। ওকে, চলো। তার আগে আমরা পড়েছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি জাস্ট একটু ভরবেগের সংরক্ষণ সূত্রটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা আমরা ডিসকাস করেছিলাম। এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এটা আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি পড়েছিলাম, যে যদি বাহ্যিক বল শূন্য হয়, তোমরা প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ তো? যদি বাহ্যিক বল শূন্য হয়, তবে কোনো সংস্থার মোট ভরবেগ ধ্রুবক থাকে। এটা আমরা পড়েছিলাম, এবং আমরা দেখেছি যে ধরে নাও, আমরা আলোচনা করেছিলাম যে একটা, এই ধরে নাও একটা লাইন, একটা সোজা রাস্তা, এই সোজা রাস্তা বরাবর দুটো ভর, একটার ভর ধরে নাও m1, একটার ভর m2। এই দুটো ভর এই সোজা রাস্তা বরাবর, যে m1 ভর সে u1 বেগে যাচ্ছে, আর m2 ভরটা যাচ্ছে ধরে নাও u2 বেগে। এবং তার সাথে সাথে আমরা ধরেছিলাম যে u1 ইজ গ্রেটার দ্যান u2। তার মানে যে পিছনে আছে তার বেগ যে সামনে আছে তার বেগের চেয়ে বেশি। তাহলে যদি এরকম ভাবে দুটো বস্তু গতিশীল হয়, তাহলে কিছু সময় পর তাদের কি ঘটবে? কি ঘটবে? তাদের সংঘর্ষ ঘটবে। তার মানে এদের দুজনের ঠোকাঠুকি লাগবে। তাহলে m1 আর m2 দুজনের ঠোকাঠুকি লাগবে। এই ঠোকাঠুকি লাগার পর তারপর তারা আবার কিছু একটা বেগ নিয়ে বেরিয়ে যাবে। এটা ধরে নাও m1, এটা ধরে নাও m2। এবার যেহেতু m2 টা এগিয়ে গেছে, তাই ধরলাম m2 এর বেগ হচ্ছে v2, আর m1 এর বেগ হচ্ছে v1। এখানে v1 টা বড় না v2 টা বড়, সেটা নির্ভর করছে কেমন ভাবে কলিশন করছে, কি করছে না করছে। তো এই যে কলিশন বা ধাক্কা, সংঘর্ষ, কলিশন, এই কলিশনের থিওরি যেটা, এর যে থিওরি, সেই থিওরিটা আমরা পড়ব কার্য ক্ষমতা শক্তিতে। ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমরা ডিটেলস পড়ব, কত ধরনের সংঘর্ষ হয়, কিভাবে কি হয় না হয়, কখন কতটা গতিশক্তি সঞ্চিত থাকে না থাকে না। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে আমরা কিন্তু পুরো ডিটেলস বুঝবো, সংঘর্ষের যে থিওরি পুরোটা। এখানে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কোনো, এইটা হচ্ছে একটা সংস্থা। সংস্থা মানে যার দিকে আমরা তাকিয়ে আছি, যার যার উপর আমরা পরীক্ষা করছি, যাকে আমরা অবজার্ভ করছি, দেখছি, যাদের গতি আমরা বিবেচনা করছি। এখানে কার কার গতি বিবেচনা করছি? m1 এবং m2 দুজনের। তো m1 এবং m2 এই দুজন ভর যখন বিভিন্ন বেগ নিয়ে যাচ্ছে, তখন তাদের একটা করে ভরবেগ হবে। এইটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে। আর এই যে ঘটনাটা আমরা ছবিতে এঁকেছি, এটা হচ্ছে পরে। তো দেখো, সংঘর্ষের পূর্বে এবং পরে তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভরবেগ, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। m1 এর যেমন ভরবেগ হচ্ছে এখানে m1u1, ভর ইন্টু বেগ মানে ভরবেগ। তাহলে m1 এর সংঘর্ষের পূর্বে ভরবেগ হচ্ছে m1u1, m2 এর হচ্ছে m2u2, আর সংঘর্ষের পরে এর ভরবেগ হচ্ছে m1v1,
এর ভরবেগ হচ্ছে m2v2। তাই সংঘর্ষের আগে এবং পরে এদের দুজনের ভরবেগ কেন সংরক্ষিত থাকবে? তার কারণ সংঘর্ষের সময় যখন এরা সংঘর্ষ করেছে সেই সংঘর্ষের সময় এরা দুজন দুজনকে ঠোকাঠুকি মেরেছে। ঠোকাঠুকি মারলে কি হয়? এটা হচ্ছে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল। এরা নিজেদের মধ্যে ঠোকাঠুকি করেছে, নিজেদের মধ্যে একজন অন্যজনকে বল প্রয়োগ করেছে, তার প্রতিক্রিয়া হিসেবে অন্যজন আগের জনকে বল প্রয়োগ করেছে। সুতরাং এটা হচ্ছে অভ্যন্তরীণ বল, বাহ্যিক বল কিন্তু নয়, বাহ্যিক বল নয়। তাই বাহ্যিক বল যেহেতু এটা নয়, তাই সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ একই থাকবে। তাহলে একই থাকার জন্য আমাদের কি হবে? তাহলে পূর্বে মোট ভরবেগ কত ছিল বলো? পূর্বে মোট ভরবেগ কত হবে? দুজনের মোট ভরবেগ সংস্থার কত হবে? প্রথমটার কত হবে? m1u1, দ্বিতীয়টার কত হবে? m2u2। এটা হচ্ছে পূর্বে মোট ভরবেগ। পরে কত হবে বলো? পরে মোট ভরবেগ বলো কি হবে? পরে m1 m1v1 প্লাস m2v2। এবার এই যে আমাদের কনজারভেশন ল, সংরক্ষণ সূত্র, সেটা আমাদেরকে কি সমীকরণ দেয়? কনজারভেশন লটা, এই কনজারভেশন লটা দেয় যে আগে যে মোট ভরবেগ পরে মোট ভরবেগ একই থাকবে। তার মানে m1u1 প্লাস m2u2 সমান হচ্ছে m1v1 প্লাস m2v2। এটা হচ্ছে দুটি বস্তুর জন্য ভরবেগের সংরক্ষণ। তাহলে দেখো এইদিকে মোট ভরবেগ যদি পি ইনিশিয়াল হয়, পি ইনিশিয়াল হয়, এটা হচ্ছে প্রাথমিক মোট ভরবেগ, সেটা সমান হবে পি ফাইনাল। তাহলে প্রথমে ইনিশিয়াল মানে প্রাথমিক, তাহলে ফাইনাল মানে হচ্ছে অন্তিম। তাহলে ফাইনাল আর ইনিশিয়াল ভরবেগ একই হবে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? যদি বাহ্যিক বল শূন্য হয়, বাহ্যিক বল শূন্য হয়, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? শূন্য হবে। ভরবেগের পরিবর্তন মানে কি? যে কোনো পরিবর্তন মানে হচ্ছে অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ যদি সমান হয়, তাহলে এটা হবে জিরো, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি ডেল্টা পি। তাহলে ডেল্টা পি সমান হবে শূন্য। তার মানে কি? ডেল্টা পি বাই ডেল্টা টিটাও শূন্য হবে। এগুলো আমরা ডিসকাস করেছি। এইগুলো, এই যে প্রত্যেকটা সূত্র যেগুলো আমরা পেয়েছি, এগুলো হচ্ছে সবই ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র। এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা অনেক কিছু অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। যেমন ধরে নাও, আমরা যেগুলো ডিসকাস করেছি সেটা প্রথম এক্সাম্পল ছিল বন্দুকে গুলি ছোড়া। বন্দুক দিয়ে গুলি ছুড়লে ট্রিগার টিপলে কি হয়? গুলি ছুড়লে বন্দুকটি পিছিয়ে আসে, বন্দুকটি পিছিয়ে আসে, এটা আমরা আলোচনা করেছি। এবং যে বেগে পিছিয়ে আসে সেটাকে বলা হয় প্রত্যাখ্যান বেগ বা প্রতিক্ষিপ্ত বেগ। ইংরেজিতে এটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি, রিকয়েল স্পিড। এখানে আমরা এটা নিয়ে ফুললি এটা ডিসকাস করেছি, এটার অঙ্ক টঙ্ক হেন তেন করেছি। তারপর এখন আমরা একটা নতুন জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে রকেট কি করে গতিশীল হয়। এইটা আমাদের আজকে ডিসকাশনের প্রথম টপিক, রকেট কি করে গতিশীল হয়। এখানে কেউ বলতে পারবে আমাকে রকেট কি করে গতিশীল হয়? একটু আইডিয়া দিতে পারবে কেউ? মাটিতে বল দিচ্ছে, তুমি একজন কনসেপ্ট দিচ্ছ যে আগুন যেটা বেরোচ্ছে, আগুন মাটিতে দিচ্ছে, মাটিতে বল দিচ্ছে, তাই মাটি কাকে কাকে বল দেবে?
মাটি রকেটকে বল দিচ্ছ, রকেটকে হ্যাঁ দিচ্ছ, স্যার। এরকম তুমি একটা কনসেপ্ট দিচ্ছ। এবার 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 আমি জিজ্ঞাসা করছি, যখন মাটি থাকে না, রকেটটা যখন অন্য অনেক উপরে চলে যায়, তখন কি করে গতিশীল হয়? তখন তার স্পিড বাড়ে কমে কি করে? তখন সে এক ভরবেগ কি হয়? কি করে হয়? একজন অ্যান্সার দিলে ভরবেগের পরিবর্তন। প্রথম পেট্রোলে একজন বললে পেট্রোলের দহন হয়, তার ফলে কি হয়? পেট্রোলের দহন হলে কি হবে? ভর কমে, বেগ বাড়ে। এই একটা কনসেপ্ট অনেকে দিলে। তার মধ্যে এই যে তিনটে তোমরা কনসেপ্ট দিলে, তার মধ্যে সব থেকে ভুল কনসেপ্ট হচ্ছে এটা। ভরবেগের পরিবর্তন হয় এই কথাটা কিন্তু ঠিক নয়। কারণ রকেটকে কেউ বাহ্যিক বল দেয় না। রকেট যখন পৃথিবীর সবারই আকর্ষণ ছাড়িয়ে বাইরে বেরিয়ে চলে যায়, তখন রকেটকে পৃথিবীর যদি আমি টান ধরি, তাহলে তো রকেট পৃথিবী টেনে তাকে বসিয়ে দেবে। পৃথিবী যদি mg বলে টানে, ওজন বল দিয়ে বা মহাকর্ষ বল দিয়ে টানে, অভিকর্ষ বল দিয়ে টানে, তাহলে তো রকেট উঠতেই পারবে না। তাই পৃথিবীর বলটাকে আমরা এখন বাদ দিচ্ছি, ক্যালকুলেশনে বাদ দিচ্ছি, আমি ধরে নিচ্ছি পৃথিবী নেই। তাহলে সেক্ষেত্রে রকেট কি কেউ কেউ রকেটকে কি ছোট একটা ভিকি বল, তাকে কি ব্যাট দিয়ে কেউ পেড়াচ্ছে যে রকেট উড়ে চলে যাচ্ছে? বা গুলতিতে যেমন করে কেউ ধরে নাও একটা গুলতি ছোড়ে, তখন যেমন টেনে ছুড়ে দেয়, তেমন কি ছুটছে? তেমন কি কেউ বাহ্যিক বল প্রয়োগ করছে? তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে রকেটকে কেউ বাহ্যিক বল দেয় না। তাহলে যা ঘটনা ঘটে রকেটের ভিতর থেকে ঘটে। এবং এখানে এই যে কনসেপ্টটা বলেছে, এইটা সব থেকে কাছাকাছি কনসেপ্ট। এটাও তোমার ট্রু, এটা হচ্ছে ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা যুক্তি। তাহলে আমরা দেখি, এটাকে আমরা ডিটেলস ডিসকাস করি। রকেট শূন্য স্থানে চলে কি করে? তাহলে প্রথম কথা, ফার্স্ট ফ্যাক্ট যেটা, প্রথম ফ্যাক্ট যেটা, ফ্যাক্ট মানে সত্য ঘটনা, যেটা শূন্য স্থানে রকেট চলতে পারে। নাম্বার ওয়ান। সেকেন্ড ফ্যাক্ট যেটা, রকেটের স্পিড কমানো বাড়ানো যায়। রকেটের স্পিড কমানো বাড়ানো যায়। তিন নাম্বার ফ্যাক্ট হচ্ছে, কোনো বাহ্যিক বল কোনো বাহ্যিক বল রকেটের উপর ক্রিয়াশীল হয় না। বলেন, বলো। আমি অভিকর্ষ বল, রকেট কোন দিকে যায়? অভিকর্ষ বলকে আমরা, অভিকর্ষ বল রকেটের প্রাথমিক গতির রকেটের প্রাথমিক গতির বিপরীত দিকে। তাহলে যেদিকে রকেট, যদি অভিকর্ষ বল শুধু যদি ক্রিয়াশীল হতো, আর কিছু যদি না হয়, তাহলে তো রকেট অভিকর্ষ বলের বাইরে যেতে পারতো না। তাহলে বিপরীত দিকে। এইটাকে আমরা অগ্রাহ্য করলাম। প্রথমে আমরা এটাকে নেগলেক্ট করলাম, আমরা কনসিডার করলাম না, ধরছি না, ধরে নাও কনসিডার করছি না প্রথমে। বলো বলো বলো। যদি বেশি স্পিডে না যায়, অভিকর্ষ বলের অভিকর্ষ বলের যে টান, তার থেকে রকেটের টানের জন্য যে শক্তি দিয়ে পৃথিবী ওকে টেনে ধরে থাকে, তার চেয়ে যদি রকেটের গতিশক্তিটা বেশি না হয়, তাহলে সে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে যেতে পারবে না। সেটা আমরা ডিসকাস করব অভিকর্ষ মহাকর্ষ যখন পড়বো তখন। এখন আপাতত আমি বলার চেষ্টা করছি, তোমরা যেহেতু অভিকর্ষ বলের কথা বলছো, অভিকর্ষ বল এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়,
এটা যদি আমাদের শ্রীহরিকোটার রকেট উৎক্ষেপণ কেন্দ্র হয়, ধরো এটা রকেট, কথার কথা বলছি, এটা রকেট, তাহলে পৃথিবী তো নিচের দিকে টেনে রয়েছে, তাহলে রকেট উপর দিকে গেল কি করে? তাহলে অভিকর্ষ বলের নিশ্চয় কোনো ওর উপর দিকে যাওয়ার জন্য কোনো রকম কোনো প্রভাব নেই, বরং রকেটকে বেশি চাপ ফিল করতে হয় অভিকর্ষ ওকে টেনে রয়েছে বলে। অভিকর্ষ না টেনে রইলে আমরা কেউ থাকতাম না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রকেটের কথা যদি আমি ভেবে দেখি, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ বল কিন্তু রকেটকে বাধা দিচ্ছে। রকেটের যেদিকে যেতে চায় রকেট, তার গতির বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে তাকে টেনে পৃথিবীর দিকে ধরে রাখছে। সুতরাং এই রকেটের গতির ক্ষেত্রে অভিকর্ষ বল কেবলমাত্র একটা বিরোধী বল, তাকে আমরা কিন্তু আলোচনার মধ্যে প্রথমে ধরছি না। অভিকর্ষ বল যদি আমরা বাদ দিয়ে দিই, যার গতিটা নিয়ে আমরা আলোচনা করছি না, তাহলে সেটি ব্যতীত আর কোনো বাহ্যিক বল কিন্তু ক্রিয়াশীল হয় না। তাহলে বাহ্যিক বল যদি ক্রিয়াশীল না হয়, তাহলে রকেটের ভরবেগ কি হবে? একদম তাই। তাহলে এখানে বাহ্যিক বল যদি আমি ধরি, অভিকর্ষকে বাদ দিচ্ছি, অভিকর্ষ ব্যতিরেকে নেই। তাহলে অভিকর্ষটাকে যদি আমি নেগলেক্ট করি, নগণ্য ধরি, নগণ্য ধরলে কোনো বাহ্যিক বল নেই। যদি না থাকে, তাহলে কিন্তু তার উপর প্রযুক্ত বল কি হবে? তাহলে তার ভরবেগ মোটামুটি সমান থাকবে। তাহলে ভরবেগ মানে ক্ষেত্রে পি সমান কি? এমভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? তাহলে ডিপিডিটি ডেরিভেটিভ। এটার ফর্মুলা কি হয় বলো? এটা যদি পি হয়, এটা যদি দুটো ফাংশনের গুণফল হয়, তাহলে ফর্মুলা কি হয় ডিপিডিটির? এম এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দুটোই হয়। এইটা হচ্ছে রকেটের ত্বরণ, এইটা হচ্ছে প্রযুক্ত বল। এইটাকে আমরা ধরছি বাইরে থেকে কোনো প্রযুক্ত বল নেই, এইটা হচ্ছে শূন্য। তাহলে কি হয়? যেটা হয় এটা হচ্ছে ত্বরণ এ। তাহলে এইটাকে যদি আমরা শূন্য ধরি, তাহলে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো? এইটাকে যদি শূন্য ধরি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এম ইন্টু এ যেটা তৈরি হচ্ছে, এটা সমান মাইনাস ভি ডিএমডিটি। মানে আমি বলার চেষ্টা করছি, যদি কোনো একটা মুহূর্তে রকেটের বেগ কনস্ট্যান্ট হয়, এই যে এটা এদিকে ছিল, ধরুন আগের ইকুয়েশনটা লিখি, এম ডিভিডিটি এটা একটা কম্পোনেন্ট, ভি ডিএমডিটি একটা কম্পোনেন্ট। এবার এই রকেটকে যদি আমরা দেখি, রকেটের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে দেখবো এখানে কিন্তু এই যে জায়গা, এখানে একটা চেম্বার আছে, যে চেম্বারের মধ্যে বিভিন্ন দাহ্য গ্যাস আছে, যে গ্যাসগুলোকে কিন্তু পোড়ানো হয়, জ্বালানো হয়। জ্বালানো হওয়ার ফলে এই দিক বরাবর একটা কনস্ট্যান্ট স্পিডে, ভি স্পিডে এটা বেরিয়ে যায়। এটা ধরে নাও ইউ স্পিড বা ভি স্পিড, কিছু একটা ভি স্পিড ধরছি। এই ভি স্পিডে এই গ্যাসটা বেরিয়ে আসে। যদি ভি স্পিডে এই গ্যাসটা বেরিয়ে আসে, তাহলে এখানকার যে ভর আছে, যে তেল ছিল বা গ্যাস ছিল, তার যে ভরটা আছে, সেই ভরটা কমবে না বাড়বে? তাহলে দেখো এখানে ডিএমডিটি মানে কি? সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ভরের পরিবর্তনের হার। তার মানে তার মানে এই রকেটের একটা ভরবেগের পরিবর্তনের পার্ট হচ্ছে এই বরাবর। তাহলে গ্যাস জ্বালানোর জন্য, এবং সেটা ভি স্পিডে, বিশাল স্পিডে এই গ্যাসটা আগুন, এদিক দিয়ে আগুন আকারে বেরোয়। আগুন আকারে কি বেরোয়? দাহ্য গ্যাস
জ্বলন্ত অবস্থায় একটা ছোট্ট ছিদ্রর মধ্যে দিয়ে এই বরাবর বেরোয়। তার ফলে কি হয়? তার ফলে হচ্ছে রকেট একটা নির্দিষ্ট হারে তার ভরবেগ বাঁ দিকে হারায়। কিন্তু রকেটের ভরবেগ কি হতে হবে? তাহলে বাঁদিকে যদি একটা খানিকটা কমে যায়, তাহলে পুরো রকেটটাকে একটা ডান দিকে ভরবেগ পেতে হবে, যাতে করে এইটা প্লাস এইটা করলে 0 হয়। তার ফলেই রকেট একটা বেগ পায়। কথাটি কি কোনোভাবে হালকা বোঝা গেল? বুঝতে পারোনি? আমি ভালো করে বলে দিচ্ছি। দেখো, রকেট ভালো আঁকতে পারবো না। ধরে নাও এই বরাবর এই দিক দিয়ে ধরে নাও দাহ্য গ্যাস বেরোচ্ছে এদিকে। তাহলে দাহ্য গ্যাস বেরোলে কি হয়? সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে ভর কমতে থাকে। তাহলে এখানে ভর যদি কমতে থাকে, পুরো রকেটের ভর কমতে থাকছে। তাহলে ভর কমতে থাকলে ভরবেগ যদি একই রাখতে হয়, ভরবেগ একই রাখতে হলে কি হতে হবে? ভর যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হবে। তাহলে এই বরাবর দেখো, এই যে পি যেটা আমরা লিখছি, এটা সমান এমভি। তার মানে ভরবেগের পরিবর্তন যেটা, সেটা হয় এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম। তার যে হার হয় ডেল্টা পি বাই ডেল্টা টি, সেটা যদি আমি ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এই ভরের পরিবর্তন হচ্ছে। এটা কোন দিকে? নিচের দিকে এক্ষেত্রে। তাহলে এইটা যদি নিচের দিকে, এইদিকে যদি ভরবেগ কমে যায়, তাহলে এইটা একটা প্রযুক্ত বল। এটা একটা প্রযুক্ত বল। কে দিচ্ছে? প্রযুক্ত বল শুধুমাত্র এম ডিভি ডিটি দিতে পারে না। এম ইন্টু এ যেটা থাকে, আমরা যে ছোটবেলায় পড়েছিলাম এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু কমপ্লিট সমীকরণ নয়। এটা তোমাদেরকে বারবার বলেছি। এফ সমান কি? এফ সমান এম এ তো আছেই, প্লাস ভি ইন্টু ডিএমডিটি হয়। তার মানে ভর যদি পরিবর্তন হতে শুরু করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা বল প্রযুক্ত হয়। তাহলে এখানে বল কে কাকে প্রযুক্ত করছে? এখানে এখানে এই যে বের করছে, এটা কে বের করছে? এই গ্যাসটা কে বের করছে? বাইরের দিকে রকেট। রকেট বের করছে, একটা নির্দিষ্ট হারে গ্যাস বের করছে। তাহলে রকেট একটা ফোর্স দিয়েছে গ্যাসগুলোর ওপর, যাদেরকে জ্বলিয়ে পিছন দিকে বার করে দিচ্ছে। তাহলে সেই গ্যাসগুলো রকেট কি ছেড়ে দেবে? তাকে কি প্রতিক্রিয়া দেবে না? কথাটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ফারহানা, বুঝতে পারছিস? এই ধরে নাও এখানে রকেট আছে, এবার এখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো এইদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন আমি করছি যে দাহ্য গ্যাসকে দাহ্য গ্যাস বের করতে হলে বল প্রয়োগ করতে হয়। প্রশ্ন হচ্ছে এই বল কে দেয়? এই বল কে দেয়? দাহ্য গ্যাসকে বার করার জন্য বল প্রয়োগ কে করে? বলো, কে বলতে পারবে? এখানে কে আছে? রকেট করে। রকেট বল প্রয়োগ করে। কাকে? যে গ্যাসগুলো বেরোচ্ছে, নির্গত গ্যাসগুলো যেগুলো আছে তাকে। তাহলে প্রতিক্রিয়া হিসেবে তাহলে এখানে ক্রিয়া বল কি হলো? তাহলে এখানে ক্রিয়া বল হলো দাহ্য গ্যাসের উপর দাহ্য গ্যাসের উপর রকেট কর্তৃক প্রযুক্ত বল।
রকেট কর্তৃক প্রযুক্ত বল, এটা হলো ক্রিয়া বল। ওখানে বিভিন্ন মেকানিজম থাকে, একটা বিশাল ফোর্স দিয়ে হাওয়া দিয়ে বের করা হয়, তারপরে আরো ধরনের মেকানিজম আছে, ওখানে বহুত পাম্প আছে, একটা বড় একটা কন্টেনার আছে যেখানে হঠাৎ করে বড় হয় তারপরে ছোট হয়ে যায়, বিভিন্ন ধরনের কম্প্রেসার আছে, বিভিন্ন কমপ্লিকেটেড সিস্টেম, অনেক ধরনের জিনিস আছে, সেগুলোকে আমি এখন বাদ দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে দাহ্য গ্যাস রকেট থেকে বেরোচ্ছে, যেটা ফ্যাক্ট। তাহলে এখানে রকেট ছাড়া মানুষ তো নাই যে বার করে দিচ্ছে, বলো। অন্য অন্য পাশের যে মোবাইলটা আছে সেটা বন্ধ করো, পাশে আর একটা মোবাইল আছে ওটা বন্ধ করো, বলো। শুনতে শুনতে পেলাম না, শূন্য স্থানে। পাশের মোবাইলটা বন্ধ কর না। শু- সেটাই তো বলছি, শূন্যস্থানে রকেট যখন যায় তখন রকেটের ভেতরে থাকা যে তেলটা আছে সেটা যে পুড়ছে, তার জন্য তো এখানে কোনো মেশিন লাগিয়ে, কোনো পাম্প লাগিয়ে, কম্প্রেসার লাগিয়ে এই বরাবর তো একটা ফোর্স দেওয়া হয়, সেটা তো রকেটের একটা অংশ ওকে দেয়। গ্যাস তো এমনি এমনি বেরিয়ে যাবে না, না হলে তো ওরকম যদি প্রেসার না দেওয়া হতো তাহলে তো রকেটটা পুরোটা জ্বলে যেত একসাথে, একটা জায়গায় স্থির হয়ে। তাহলে সেই বলটা রকেটের কোনো একটা অংশ দেয়, তার মানেই রকেট দেয়। তুই ধর কাউকে চড়িয়েছিস, তাহলে আমি কি বলবো, তোর হাত চড়িয়েছে, সবাই কি বলবে যে তোর হাত কাউকে চড়িয়েছে? বলবে কি ওই ছেলেটি চড়িয়েছে বা ওই মেয়েটি চড়িয়েছে। তাহলে রকেটের বিভিন্ন অংশ আছে, যারা রকেটের ভেতরে থাকা দাহ্য যে গ্যাস, গ্যাসোলিন হেন তেন আছে, সেগুলোকে পুড়িয়ে সেগুলোকে পুড়িয়ে একক সময়ে তাদের ভর নষ্ট করে বাম দিকে একটা বিশাল ভেলোসিটি নিয়ে ছেড়ে দিচ্ছে। তাহলে এটা কে করছে? রকেটের ভেতরে থাকা কোনো একটা যন্ত্র করছে। সেই যন্ত্রটা কার? হাত কার? আমার হাত। আমার হাত চড়িয়েছে কেউ বলবে না, বলবে আমি চড়িয়েছি। তার মানে রকেট দাহ্য গ্যাস যে বেরোচ্ছে সেটা বের করার জন্য রকেটের ভেতরে থাকা একটা অংশ দাহ্য গ্যাসের উপর একটা বল প্রয়োগ করে, কোন দিকে? এই ছবির ক্ষেত্রে বাম দিকে। তাহলে এইটা আমি বললাম ক্রিয়া বল। তাহলে আমরা নিউটনের থার্ড ল অনুযায়ী কি জানি? নিউটনের থার্ড লও যা, ভরবেগের সংরক্ষণ সূত্রও তাই। তাহলে নিউটনের থার্ড ল বলছে যে এই যে নির্গত গ্যাস, সেও কিন্তু একটা ফোর্স রকেটকে, পুরো রকেটকে ডান দিকে দেবে। তার মানে এইটা হচ্ছে, এটা যদি আমি রকেট ধরি, এইটা যদি আমি দাহ্য গ্যাস ধরি, তাহলে রকেট কি করছে? এইটার উপর একটা ফোর্স দিচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। আর এই রকেটকে একটা ফোর্স দিচ্ছে, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া বলের জন্য রকেট হু 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 করে এগিয়ে যায়। তাহলে ক্রিয়া বল কোনটা? ক্রিয়া বল হচ্ছে দাহ্য গ্যাসের উপর রকেট কর্তৃক প্রযুক্ত বল। প্রতিক্রিয়া কোনটা? প্রতিক্রিয়াটা হচ্ছে এই যে দাহ্য গ্যাস, দাহ্য গ্যাসের রকেটের উপর প্রযুক্ত বল। বাতাস কোথায় থাকবে? গ্যাস, গ্যাস মানে তো বাতাস। যখন শূন্য স্থানে উঠে যাবে তখন রকেট, রকেট বাতাস কোথায় পাবে? আমাদের তো কেবলমাত্র পৃথিবীর উপরে আমরা জানি ৩০০ কিলোমিটার পর্যন্ত, মোটামুটি ৩০০ সাড়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত বাতাস আছে, তারপর বাতাস আছে? এ তো আর এরোপ্লেন নয় যে আমাদের এখান থেকে শুধুমাত্র ৭ কিলোমিটার, ৮ কিলোমিটার, ১০ কিলোমিটার উপরে চলবে, বা ১১, ১২, ১৪ কিলোমিটার উপরে চলবে, বা ২০ কিলোমিটার উপরে চলবে। রকেট তো পৃথিবীর বাইরে বেরিয়ে চলে যায়, সেখানে তো কোনো রকম কোনো গ্যাস নেই। তার মানে এখানে দাহ্য গ্যাস ছাড়া আর কোনো কিন্তু বাতাস নেই।
বাইরে কোনো বাতাস নেই, তার মানে দাহ্য গ্যাসের উপর রকেট একটা বল প্রয়োগ করেছে, দাহ্য গ্যাস রকেটের উপর বল প্রয়োগ করেছে। তাহলে কতটা বল প্রয়োগ করেছে? এবার প্রশ্ন হচ্ছে এই প্রতিক্রিয়া, তাহলে উত্তরের ক্ষেত্রে আরো লিখছি, এই যখন গ্যাসটা বেরোচ্ছে তখন করছে। আমি ছবিটা আঁকার জন্য তখন বাইরে এঁকেছিলাম। অ্যাকচুয়ালি এটা যখন এখানে বেরোচ্ছে তখনই ও এই বরাবর ঠেলে দিয়েছে। যখন যে মুহূর্তে এই গ্যাসটার উপর এর ভেতরে থাকা কোনো অংশ একটা বল প্রয়োগ করে একে ঠেলে দিচ্ছে, তখনই গ্যাস সেই অংশকে একটা বল প্রয়োগ করে দিচ্ছে। আমি ছবিটাকে বোঝানোর জন্য ওকে বাইরে বের করে দিয়েছিলাম। বুঝতে পারছো? তাহলে এই প্রতিক্রিয়া বোঝা গেল না? বোঝা গেল না? এই প্রতিক্রিয়া বল রকেটের উপর ক্রিয়াশীল হওয়ায় রকেট গতিশীল হয়। এবার প্রশ্ন হচ্ছে, এর পরের প্রশ্ন হচ্ছে কতটা বল রকেট পায়? রকেট কতটা বল পায়? এই যে প্রতিক্রিয়া হিসেবে রকেট কতটা বল পায়? অ্যান্সার হবে এই যে বল, এর বলের মান ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের থার্ড ল কি বলে? ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি হয়? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান কিরকম হয়? সমান হয় এবং বিপরীতমুখী হয়। বিপরীতমুখ তো আমি দেখলাম, এই দিক দিয়ে গ্যাসগুলো বেরোচ্ছে, তার জন্য রকেট সামনের দিকে যাচ্ছে, তাহলে বিপরীত মুখটা আমি বুঝে গেলাম। এবার প্রশ্ন করেছি আমি প্রতিক্রিয়া হিসেবে কতটা বল রকেট পায়? যতটা বল যতটা বল রকেট ওই দাহ্য গ্যাসকে দেয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে এই দাহ্য গ্যাসকে কত বল দেয়? দাহ্য গ্যাসকে কতটা বল দেয়? এইটাই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটাই যদি আমরা জেনে যাই তাহলেই রকেটের গতি সম্বন্ধে আমরা জানতে পারবো। দাহ্য গ্যাসকে কতটা বল দেয়? তাহলে বলের ফর্মুলা লিখবো। তাহলে বল এফ সমান আমরা জানি ভর গণিত ত্বরণ প্লাস বেগ ইন্টু ভরের পরিবর্তনের হার। এবার বলো তো দেখি, এই যে রকেট, সেই রকেটে যদি গ্যাস, এখানে যে গ্যাসগুলো সেগুলো যদি স্থির বেগে বেরোয়, স্থির বেগে যদি নির্গত হলে ত্বরণ কত হবে? স্থির বেগে যদি এই যে বল, এই বলটা কিন্তু পুরোটাই দাহ্য গ্যাসের ওপর, তাহলে তার ত্বরণ কত হবে? যে দাহ্য গ্যাস স্থির বেগে যদি বেরোয় তাহলে ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ শূন্য হবে। তাহলে ত্বরণ হবে শূন্য। বেগ যদি ধ্রুবক থাকে, বেগের পরিবর্তনের হার শূন্য হয়। তাহলে এবার বলো, এই পার্টটা হয়ে গেল শূন্য। তাহলে প্রযুক্ত বল কত? তাহলে এফ সমান কত? বেগ। কার বেগ? এই বেগটা কার বেগ? এই বেগটা হচ্ছে দাহ্য গ্যাসের নির্গমন বেগ। দাহ্য গ্যাস যে বেগে নির্গত হয় ইনটু ডেল্টা এম বাই ডেল্টা টি। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে সময়ের সাপেক্ষে একক সময়ে কতটা গ্যাস, কতটা দাহ্য পদার্থ জ্বলে গেল। একক সময়ে কতটা
দাহ্য গ্যাস জ্বললো। তাহলে এই যে ফোর্স, এই ফোর্সটা হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়া বলের মান কত, যেটা আমরা আলোচনা করলাম, ক্রিয়া বলের মান F সমান ভি ইন্টু ডিএমডিটি। এই ভি এর মধ্যে কিন্তু কোনোটাও, মনে রাখবে, এখানে কিন্তু রকেটের বেগ নেই। এখানে কোথাও রকেটের বেগ নেই। রকেটের বেগ এই সমীকরণে নেই। এই সমীকরণে রকেটের বেগ নেই। কেন? তার কারণ হচ্ছে রকেটের বেগ কি থাকলো এবং না থাকলো তার উপর নির্ভর করছে না। এইটা হচ্ছে দাহ্য গ্যাসের বেগ, দাহ্য গ্যাস নির্গমন বেগ। আর এইটা হচ্ছে ভর নির্গমনের হার। দেখো, ভর নির্গমনের হার। এখানে কিন্তু রকেটের বেগ নেই। তাহলে এবার আমাকে বলো, এটা ক্রিয়া বলের মান। ক্রিয়া বল কে দিয়েছে? রকেট দেয়। কাকে দেয়? গ্যাসকে। তাহলে এবার প্রতিক্রিয়া হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে কি হবে? প্রতিক্রিয়া হিসেবে এই যে দাহ্য গ্যাস রকেটকে বল দেবে। রকেটকে বল দেবে। এবার আমি যদি বলি কত দেবে, কত বল দেবে, বলো এবার। এবার তো বলা উচিত কত পরিমাণ বল দেবে। কত পরিমাণ বল দেবে? কত পরিমাণ দেবে? মাইনাসটা না, বাইরে এখানে বস। মাইনাস ভি ইন্টু ডিএমডিটি। তার মানে আমরা দিক ধরে নিচ্ছি, মাইনাস আর ধরছি না। অবশ্যই মাইনাস হবে। মাইনাস ভি ইন্টু ডিএমডিটি হবে। আমরা আর মাইনাসটা বলছি না, আমরা জানি বিপরীত দিকে দেয় ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এই বলের মান কত হবে? তাহলে এফ। তাহলে রকেটের উপর প্রযুক্ত বলের মান, রকেটের উপর প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের মান এফ সমান ভি ডিএমডিটি। তাহলে এইটা যদি রকেট হয়, এইটা যদি রকেট হয়, তাহলে রকেটের উপর প্রযুক্ত বল কোন দিকে ক্রিয়াশীল, উপর না নিচে? উপরের দিকে হবে না? উপরের দিকে হবে না নিচের দিকে হবে? রকেটের উপর প্রযুক্ত বল হারানা। তাহলে ওপরের দিকে প্রযুক্ত বল হবে এফ। আর বলতো নিচের দিকে এটা যদি মাটি হয়, ভূত্বক হয়, তাহলে বলতো দেখি নিচের দিকে কত বল প্রয়োগযুক্ত হবে? এটা যদি পৃথিবী হয়, তাহলে নিচের দিকে কি বল ক্রিয়াশীল হবে? এখন যদি ধরি এমজি ক্রিয়াশীল হবে না? শুধু জি তো অভিকর্ষ ত্বরণ, তাহলে এমজি হবে। তাহলে এবার বলো, একটা রকেটের উপর এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল, গ্যাস পোড়ানোর জন্য প্রতিক্রিয়া বল, আর এইটা হচ্ছে ওজন বল। এবার বলো তো দেখি, রকেট যদি উপরের দিকে ওঠে তাহলে এফ বড় না এমজি বড়? তার কারণ রকেট এই দিকে ত্বরণ পায়, এই দিকে ত্বরণ পায়। তাহলে অবশ্যই ত্বরণ যদি পায়, তাহলে সেইখান থেকে আমরা বলতে পারি অবশ্যই এফ ইজ গ্রেটার দেন এমজি। যে এফ এর মান আমাদের জানা কিন্তু। তাহলে এফ ইজ গ্রেটার দেন এমজি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে এটা যদি রকেট একটা বস্তু হয়, এই বরাবর এফ বল, এই বরাবর এমজি বল, রকেটের ত্বরণ ঊর্ধ্বমুখী এ, তাহলে এখানে সমীকরণ কি হবে বলো, কে বলতে পারবে? একদম তাই। তাহলে অপ্রতিবিত বল, উপর দিকে বল এইটা, নিচের দিকে বল এইটা, তাহলে কতটা আনব্যালেন্স থাকলো? এফ মাইনাস এমজি। এটা হচ্ছে এক্সট্রা ফোর্স। কোন দিকে? উপরের দিকে। সেটা কি দেবে?
ত্বরণ দেবে। কত ত্বরণ? a ত্বরণ। কত ভরে? m ভরে। তাহলে m ইনটু a। তাহলে দেখো এই সমীকরণের f যেটা সেটা আমরা জানি v dm dt। তাহলে এখানে আমরা f এর জায়গায় বসাতে পারি v dm dt মাইনাস mg ইকুয়াল টু হচ্ছে ma। এবার বলো তো দেখি এই বেগটা কার? বেগটি কার? এইটা হচ্ছে দাহ্য গ্যাসের নির্গমন বেগ। দাহ্য গ্যাসের নির্গমন বেগ। এবার আমাকে বলো তো দেখি এই ত্বরণটা কার? এইটা হচ্ছে রকেটের। ভেরি গুড। এইটা হচ্ছে রকেটের। এগুলো ভুল করলে চলবে না। এইটা হচ্ছে কারণ, এইটা হচ্ছে ফলাফল, এটা ফলাফল, এটা হচ্ছে কারণ। তাহলে আমরা দেখতে পেলাম শুধু ভরের পরিবর্তন যদি হয় তাহলেও কিন্তু একটা বল প্রযুক্ত হয়। সেই বলের ফলে রকেট গতিশীল হয়। এবার এই যে সমীকরণটা আমি পেলাম সেই সমীকরণটা সলিউশনটা আমরা অফলাইন ক্লাসে করব। তোমরা দেখো, বই দেখো, বইয়ে দেওয়া থাকবে। সলিউশন অফলাইনে কেন করব? তার কারণ এখানে ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনটা একটু বুঝিয়ে দেবো এবং এখানে লগের ইন্টিগ্রেশন আছে। dm বাই m একটা ব্যাপার, m এরকম ব্যাপার হবে যেটা log m হয়। এই কনসেপ্টটা এখন তোমাদের হচপচ হয়ে যেতে পারে। সুতরাং এতটা যতটুকু পড়েছো ততটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। এটা ক্লিয়ার? ওকে। তাহলে এই পর্যন্ত আমাদের রকেটের। তার মানে আমরা এখানে বুঝলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া বল, ওজনের চেয়ে যদি প্রতিক্রিয়া বলটা বেশি হয় রকেট উড়ে পালিয়ে যাবে, এ ত্বরণ পাবে। ওকে, ইয়েস। এবার তোমাদের প্রশ্নগুলো যেগুলো তোমাদের আছে, নাম্বার ওয়ান, এবার তোমাদের ভালো ভালো প্রশ্ন যেগুলো তোমরা কোয়েরি, তোমাদের কোয়েরি মনের জিজ্ঞাসা। কোয়েরি নাম্বার ওয়ান, রকেট দিক কি করে চেঞ্জ করবে? রকেট দিক কিভাবে চেঞ্জ করবে? কেউ বলতে পারবে? ধরে নাও। একদম তাই, একদম তাই। এর এখানে অনেক প্রকোষ্ঠ আছে, এগুলো অনেক প্রকোষ্ঠ আছে, অনেকগুলো ছোট ছোট জায়গা আছে। ধরে নাও এই বরাবর যাচ্ছে, ওকে এই বরাবর যেতে হবে, এই দিকে যেতে হবে, এই দিকে যাচ্ছে। ও তখন ক্যালকুলেশন করে এই বরাবর একটা দাহ্য গ্যাস নির্গমন করবে, জ্বলিয়ে গ্যাস নির্গমন করবে। তাহলে রকেট তখন এই বরাবর ফোর্স পাবে, এই বরাবর বেগ ছিল, এই বরাবর বেগ, রকেট তখন মুখ ঘুরিয়ে নেবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এর অনেক প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠ থেকে অনেক দাহ্য গ্যাস আছে, সেইগুলো দিয়ে ওরা ধীরে 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 যেদিকে দাহ্য গ্যাস বার করবে তার বিপরীত দিকে ও ঘুরে যাবে। বোঝা গেল প্রত্যেকে? বুঝতে পারলে? কোয়েরি টু, কোয়েরি টু, আমরা দেখেছো যখন আমাদের চাঁদে যখন ল্যান্ডিং হয় বিক্রমের, তখন কিন্তু ধীরে ধীরে এই যে বিক্রম ল্যান্ডারটা ছিল তার কিন্তু স্পিড কমাতে হয়েছিল, হ্যাঁ কি না? তার কিন্তু স্পিড কমাতে হয়েছিল। তাহলে স্পিড কমায় কি করে? একদম তাই, একদম তাই। ও তখন এইদিকেও কিছু প্রকোষ্ঠ থাকে যেগুলো থেকে ও নিচের দিকে গ্যাস নির্গমন করে, যার ফলে সে এই বরাবর প্রতিক্রিয়া পায় যাতে করে তার বেগ কমে যায়। তার মানে বেগ কমানো, ব্রেক, অ্যাক্সিলারেটর, দিক চেঞ্জ করা, স্টিয়ারিং, এভরিথিং আছে। তাহলে রকেটের ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা ফান্ডা কি পেলাম? রকেটের ক্ষেত্রে অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেটর, ব্রেক, স্টিয়ারিং, এগুলো মানে জানো তো? স্টিয়ারিং কি করে গাড়ির? অ্যাক্সিলারেটর কি করে? বেগ বাড়ায়। আর ব্রেক কি করে?
তাহলে এই যে 3 ধরনের কাজ, এই 3 ধরনের কাজই কিন্তু হয় গ্যাস জ্বালিয়ে। এবং নির্দিষ্ট প্রকোষ্ঠ থেকে নির্দিষ্ট প্রকোষ্ঠ থেকে নির্দিষ্ট একটি দিকে নির্দিষ্ট দিক বরাবর দাহ্য গ্যাস নির্গমন করে নির্দিষ্ট বেগে সব কন্ট্রোল করা যায় দাহ্য গ্যাস নির্গমন করে। এই সব ঘটনা কিন্তু এইটা দিয়ে হয় এবং সেগুলো ক্যালকুলেট করে কিন্তু সায়েন্টিস্টরা সব জিনিস বের করেন। তোমাদের ফান্ডা ক্লিয়ার হলো নিশ্চয়, অল্প বিস্তর বুঝেছো। অঙ্ক আমরা পরে করবো, কিন্তু এগুলো বুঝেছো হ্যাঁ কি না বলো? ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, ভেরি গুড। সবাই বই পড়ো, ভালো করে পড়ো এবং এমসিকিউ গুলো করতে শুরু করো। এই এমসিকিউ এর অনেক জিনিস তোমাদের আটকেছে। যেমন ধরো না, আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছিলাম, আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি কপি কল বাদ দিয়ে। কপি কল আমরা পরে আলোচনা করব। নাম্বার 1 কোশ্চেন, ধরে নাও তোমাদের যদি ওটা আমাকে স্ক্রিনশট তুলে পাঠিও, আমি তাহলে পরে বলে দেবো। ওকে, দেখো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে একটা টেবিল আছে, এই টেবিলে এরকম ধরনের টেবিল আছে, এই টেবিলে একটা কপি কল আছে, এখানে একটা কপি কল আছে, এখানে একটা স্প্রিং তুলা আছে, এখানে একটা সরি এই এই বরাবর উপরে কপি কলের উপরে এইদিকে একটা ভর আছে। এটা ধরে নাও M1 ভর, এটা ধরে নাও M2 ভর। কথার কথা, এবার প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল যে স্প্রিং তুলার পার্ট কত হবে। প্রশ্নটা প্রত্যেকে পেয়েছো তো না পাওনি? এই প্রশ্নটা কিন্তু যেই মেন অ্যাডভান্স বা যে এর জন্য দিইনি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্লাস 12 এ পড়তে পারে, সেই জন্য 11 এ পড়তে পারে। তার জন্য ভিভিআই বললাম। এখানকার কনসেপ্ট কিন্তু এখানে কোন দেখো, হ্যাঁ, এখানকার কনসেপ্ট কিন্তু তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে কনসেপ্ট কি বলো, কেউ কিছু বলছো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম ট্রু, ভেরি গুড। এখানকার ফান্ডা হচ্ছে এইখানে যে স্প্রিং আছে, এই যে স্প্রিং, এই স্প্রিংটার ভর কি বলা আছে? ভর বলা নেই। তার মানে স্প্রিংটা হচ্ছে ভরহীন। যদি ভরহীন হয়, আর এই যে তারগুলো আছে এগুলোও আমরা বলে দিয়েছি ভরহীন, তাহলে মনে রাখবে যদি সবকিছু ভরহীন হয় তাহলে সুতোর যা টান সেটাই স্প্রিং তুলার পার্ট হবে। ভেরি গুড। তাহলে ফান্ডা হচ্ছে যে স্প্রিং তুলার পার্ট টানের সমান, দড়ির টানের, স্প্রিং এর টান, দড়ি বা তার বা স্প্রিং যাই বলো না কেন, এদের টানের মানের সমান। তা টান কি করে বার করবো? সিম্পল, এই প্রবলেমটা আমি করে দিই। দেখো, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্প্রিং তুলা আছে, স্প্রিং তুলা কি মাপে? ভর না ভার? ভার মানে কি? ওজন। ভেরি গুড। দেখো এখানে একটা M1 ভর দিয়েছি, এখানে একটা M2 ভর দিয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি তাদের একটু চাপ লাগতে পারে। এখানে দেখো এই যে সুতোটা, এই সুতোটা কটা, এই স্প্রিং যদি এখানেও থাকে তাহলে এই দড়িটা এটা কতগুলো সুতো? কটি স্ট্রিং? হ্যাঁ, অ্যান্সার কি? একটি। তাহলে আমরা কি স্লোগান দিয়েছিলাম? তাহলে একটি তার, তাহলে একটি গাছ একটি প্রাণ নয়,
একটি তার একটি টান। টান মানে টান বল নয়, একটি তার, এটাকে যদি স্পেসিফিক্যালি আমি বলতে চাই, একটি তার একটি টানের মানটা একই থাকবে, কিন্তু টানের দিক কিন্তু আলাদা হতে পারে। এবার টান কার উপর ক্রিয়াশীল? এই ব্লকের উপর টানটা কোন দিকে ক্রিয়াশীল হবে? উপর দিকে না নিচের দিকে? এই দিকে ক্রিয়াশীল হবে। কারণ কি? কারণ হচ্ছে এই এই আলম্ব বিন্দু 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এই যে ওজনটা আছে, এই ওজনটা, এই যে কপিকলটা আছে তাকে টেনে বসে রয়েছে। তাহলে দড়ি দিয়ে এই ভরটা তাকে নিচের দিকে টান টান করে ধরেছে। তাহলে দড়ি কি ছেড়ে দেবে ভরটাকে? তাহলে দড়ি কিন্তু তখন মানে এই ভরটাকে, ভরটাকে টেনে উপর দিকে তুলেছে। তাহলে যদি আমরা জিজ্ঞেস করি কপিকলের ক্ষেত্রে প্রযুক্ত বল, কপিকলের ক্ষেত্রে, তখন কপিকলের ক্ষেত্রে এই বলটা নিচের দিকে করতাম। কারণ কপিকলকে যে বলটা প্রয়োগ করছে এই দড়ি, সেই দড়িটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল। যদি আমি জিজ্ঞেস করতাম কপিকলের উপর প্রযুক্ত বল কত, তাহলে এই দিকে একটা টি বল, এই দিকে একটা টি বল, তাহলে কপিকলের উপর নেট বল কত প্রযুক্ত হচ্ছে এই বরাবর? প্রশ্ন পড়তেই পারে, কপিকলের উপর মোট বল কত, মোট বলের মান কত, যদি জিজ্ঞাসা করি? তাহলে আমরা দেখবো কপিকল এটা, এই বরাবর টান টি, এই বরাবর টান টি, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা সমান কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নেট ফোর্স কি হবে? টান তো বল, বল হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর যোগের ফর্মুলা কি? একটার মান টি, আর একটার মান টি, অ্যাঙ্গেল থিটা। তাহলে টি নেট সমান কত হবে? রুট ওভার অফ টি1 স্কোয়ার প্লাস টি2 স্কোয়ার প্লাস 2 টি1 টি2 ইন্টু cos থিটা। টি1 এর মান কত? টি। টি2 এর মান কত? টি। তাহলে সব যদি আমি বসাই, তাহলে রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস cos 90 ডিগ্রি সমান কত? লাড্ডু। তাহলে এই পার্টটা হয়ে গেল 0, তাহলে এই পার্টটা 0, cos 90 ডিগ্রি মানে 0, তাহলে এখানে হবে √2 ইন্টু টি। এটাও পড়তে পারে, কিন্তু আমরা তো এইটা জিজ্ঞেস করিনি। আমরা কার ডায়াগ্রাম আঁকবো ফ্রি বডি? আমরা ভরের আঁকবো। তাহলে এই ভরের উপর প্রযুক্ত বল, তার টেনেছে উপর দিকে টি, আর ওজন ওকে নিচের দিকে টেনেছে m1g। আর এটার উপর প্রযুক্ত বল টি, নিচের দিকে m2g। এবার এদের দুজনে ভর ধরে নাও সমান নয়, তাহলে ধরে নাও m1 বড় বা m2 বড়, ধরে নাও m2 ইজ গ্রেটার দেন m1। তাহলে বড় তো দেখি, m2 যদি বড় হয় m1 এর চেয়ে, তাহলে কোন দিকে ত্বরণ হবে? পুরো সংস্থাটা ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে আর টান টান করার যদি সুতো হয়, m2 যদি ত্বরণ নিচের দিকে এ হয়, স্প্রিং তুলার ত্বরণ যদি এইদিকে এ হয়, তাহলে বলো তো দেখি m1 ভরের ত্বরণ কোন দিকে হবে? উপর দিকে হবে। এটা কেন হয়? সব জায়গায় ত্বরণ একই কখন হয়? যখন 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 তার অপসার্য হয়, যখন তার টান দিয়েও তার দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারি না। তাই যে কোনো একদিকে যদি টেনে দিই, যা ত্বরণ হবে সেই ত্বরণের মান একই হবে, দিক নয়, মান একই হবে। তাহলে আমি এখানে একটা বডি পেয়ে গেলাম, এখানে একটা বডি পেয়ে গেলাম, এই দুটো বডির ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি m1 ভর, তার নিচের দিকে m1g, উপরের দিকে টেনশন টি, ত্বরণ হচ্ছে এ। m2 ভর, যার নিচের দিকে ওজন হচ্ছে m2g, উপরের দিকে টি, নিচের দিকে ত্বরণ এ। তাহলে এর এর কে বড়? এটা উপরের দিকে উঠছে মানে টি বড়, তাহলে টি ইজ গ্রেটার দেন m1g। আর এখানে কি নিচের দিকে নামছে মানে m2g ইজ গ্রেটার দেন টি। কত বড়? আনব্যালেন্স ফোর্স। কত আনব্যালেন্স ফোর্স? টি মাইনাস m1g সমান, এই যে আনব্যালেন্স ফোর্সটা এর উপর ক্রিয়াশীল হয়ে একটা ত্বরণ সৃষ্টি করেছে, তাহলে তার ভর কিন্তু তার ত্বরণ। আর এর ক্ষেত্রে কি হবে গো? এর ক্ষেত্রে হবে m2g মাইনাস টি সমান m2a। তাহলে আমি দুটো সমীকরণ পেলাম,
এখানে বলো তো দেখি এই দুটো সমীকরণের মধ্যে অজানা, দুটো সমীকরণের মধ্যে অজানা কে কে, কাদেরকে আমি জানতে চাই? একদম তাই। এখানে আননোন হচ্ছে টি আর এ, দড়ির টান আর ত্বরণ। তাহলে দড়ির টানই তো হচ্ছে পাঠ। কার পাঠ? স্প্রিং তুলার পাঠ। স্প্রিং তুলার পাঠ হচ্ছে দড়ির টান। তাহলে টান বার করে দিলে আমি স্প্রিং তুলার পাঠ পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করবে, সলভ করবে। দুটো ইকুয়েশন, দুটো আননোন, এক্সাক্ট সলভ করা যায়। প্রথমে দুটোকে যোগ করে দেবে, নিয়ে তোমরা, এগুলো আমরা অনেকবার করেছি, 1 আর 2 কে যদি আমরা যোগ করি, যোগ করলে এ পাবো, সেই এটা একে বসাবে, একে বসাবে, সেখান থেকে পাবে টি। এটুকু করো, করে তোমরা অ্যান্সার বের করো। ওকে, দেখো তোমাদের অনেকেরই প্রশ্নে, এবার 32 এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে এরকম একটা জায়গা আছে, এরকম একটা জায়গা আছে, যে একটা তার, একটা তার আছে, যে তারটা এরকম করে এরকম আছে, আর এই বরাবর আছে, এখানে একটা ভর ঝোলানো আছে, এম ভর। এবার দেখো, একটি তার, একটি টান, একটি টান, একটি তার, একটি টান, এই যে কথাটা আমরা বলেছিলাম ভরহীন তারের জন্য, ভরহীন তারের জন্য, এটা তখন প্রযোজ্য নয় যদি তারকে মধ্যেখান থেকে কেউ টেনে দেয়। এটি তারের দুই প্রান্তের, দুই প্রান্তের উপর প্রযুক্ত বলের জন্য সত্য, প্রযুক্ত বলের জন্য সত্য। দুই দিক দিয়ে ধরো টানছে, একটা দড়ি আছে, এই বরাবর টানছো, এই বরাবর টানছো, এটা টি1, এটা টি2, যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে, দুটোই টি, দুটোই কি, যা খুশি হতে পারে, তার জন্য ট্রু। কিন্তু যদি, কিন্তু তারের মধ্যেখান দিয়ে কোনো দিকে, তারের মধ্যবর্তী কোনো বিন্দুতে, কোনো বিন্দু থেকে কোনো একটি দিকে, কোনো একটি দিকে বল প্রযুক্ত হলে, বল প্রযুক্ত হলে এটা খাটবে না তখন। কেমন? এক্সাম্পল কিরকম? ধরো তার এরকম করে আছে, এরকম আটকানো আছে, তুমি কি করলে, এখানে টেনে দিলে তারটাকে, তারটা কি হবে, এরকম করে এরকম হলো ধরো, তাহলে এই দিকের টান টি1, এই দিকের টান টি2 যদি হয়, টি1 নট ইকুয়াল টু টি2। যদি না, যদি না দুই দিকের কোণ সমান হয়, কোণ সমান হলে আলাদা ব্যাপার, তখন সমান হয়। কিন্তু যদি এটা অপ্রতিসম হয়, তাহলে কিন্তু টেনশন একই হবে না। তাহলে এই যে তিনখানা তার, তখন কিন্তু তারা তিনটে তার হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা বিন্দু, এর এইদিকে একটা টান, এইদিকে একটা টান, এইদিকে একটা টান। এখানে প্রশ্নে দিয়েছে এইদিকে টি1 টান, প্রশ্নে দিয়েছে এদিকে টি2 টান, প্রশ্নে দিয়েছে এদিকে টি3 টান, নিয়ে, নিয়ে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60°, এই অ্যাঙ্গেলটা বলেছে 90°। আর এই যে ভর, এর ভরের মান ধরে নাও এম সমান দিয়েছে 40 কেজি, কথার কথা, আমি একটু জাস্ট অ্যাড করে দিলাম। যদি এম সমান 40 কেজি হয়, প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে টি1, টি2, টি1, টি2, টি3 সমান কত? টি1, টি2, টি3 সমান কত? তো এটা তোমরা নানা রকম ভাবে সলভ করতে পারো। সৃজন এক ধরনের করেছিল, একদম বেরিয়ে যাবে। এইরকম তুমি কম্পোনেন্ট বার করে অবশ্যই করতে পারো। কিন্তু এখানে একটা ব্রহ্মাস্ত্র আছে, এটা দুটো প্রসেসে আমি করিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার 1 প্রসেস হচ্ছে, এদিকে টি1, এদিকে টি2, এইদিকে টি3, আর এই ব্লকের উপরে টি3 কোন দিকে কাজ করবে? এই ব্লকের উপরে, এই বরাবর কাজ করবে টি3। আর নিচের দিকে 40 কেজি যেহেতু ভর, তার মানে নিচের দিকে কাজ করবে 40G।
এমজি যেমন কাজ করে, এটা এম সমান 40 কেজি, তাহলে এখানে নিচের দিকে কত কাজ করবে? এমজি। তাহলে এবার বলো তো দেখি, সবাই সাম্যে আছে, সবাই সাম্যে আছে, কেউ কোনো দিকে ত্বরণে নেই। সাম্যে আছে মানে কারোর কোনো ত্বরণ নেই, কারোর ত্বরণ নেই, তাহলে সবাই সাম্যে আছে, কারোর ত্বরণ নেই। তাহলে যদি সাম্যে থাকে তাহলে তার বিভিন্ন দিকে প্রযুক্ত বল সমান হবে। তাহলে দেখো এই পয়েন্টটাও মুভ করছে না কোনো দিকে, তাহলে এই পয়েন্টের উপর প্রযুক্ত বল সমস্ত দিকে একই হবে। এই ভরটা মুভ করছে না, তাহলে এই ভরটার উপর প্রযুক্ত বল সব দিকে একই হবে। এই ভরটার উপর কি কি বল প্রয়োগ হয়েছে? দড়ি টেনেছে উপরের দিকে, ওজন টেনেছে নিচের দিকে। এই দুটো সমান হতেই হবে, কারণ তো কোনো ত্বরণ নেই। তার মানে এখান থেকে আমি পেলাম T3 সমান mg। T3 মান পেয়ে গেলাম। আবার এখান থেকে আমি করতে পারি কি, এইটা যেহেতু 60°, তাহলে আমি এর দুটো উপাংশ বার করতে পারি T1 এর। এই যে T1 আছে তার দুটো উপাংশ বার করতে পারি। কি কি? এইদিকে একটা উপাংশ, এইদিকে একটা উপাংশ। এই দিকটা যদি থিটা হয় তাহলে আমরা জানি এইদিকে কি হবে? T1 cos থিটা। এই দিকটা যদি থিটা হয় এইদিকে কত হবে? T1 sin থিটা। তাহলে দেখো, এখান থেকে আমরা যেহেতু এই পয়েন্টটা এখানে যদি আমি পি বিন্দু বলি, পি বিন্দুর যেহেতু কোনো ত্বরণ নেই, তাই পি বিন্দুর এই এক্স অক্ষ বরাবর যত বল আছে তারা পরস্পরকে প্রশমিত করবে, ওয়াই অক্ষ বরাবর যে বল আছে তারা পরস্পরকে প্রশমিত করবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি T1 cos থিটা সমান হচ্ছে T2। এইটা বাম দিকে, এটা ডান দিকে। আর কি লিখতে পারি? T1 sin থিটা সমান T3। T1 sin থিটা সমান হচ্ছে T3। এখানে আমার জানা কি? T3 আমার জানা, সেটা কত? mg। আর কি জানা? আমার থিটা জানা, থিটা কত? 60°। এখান থেকে তোমরা বার করে নেবে T2 সমান কত, T1 সমান কত। এটা করে নিও হোমওয়ার্ক, যারা করেছো করেছো। এবার এটা ছাড়াও এর আরেকটা, এটা হচ্ছে ক্যালকুলেশন করে এর আরেকটা প্রসেস আছে, সেকেন্ড প্রসেস, যেটা ঝপাঝপ তোমাদের অ্যান্সার দেবে। সেটা কি? সেটাকে বলা হয় ল্যামিজ থিওরেম। তোমাদেরকে পড়িয়েছিলাম ভেক্টর পড়ানোর সময়, মনে আছে না নাই? তিনটে এরকম ভেক্টর দিয়ে যদি ত্রিভুজ হয়, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দিয়ে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা ত্রিভুজের ধর্মাবলী ছিল না? ছিল না? এই অ্যাঙ্গেল, এই এর বাহু বিপরীত বাহু যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে ত্রিভুজের ধর্মাবলী অনুযায়ী কি ছিল? এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। কিরে, মনে পড়ছে নাকি ভুলে গেছি? মনে পড়ছে না, ভুলে গেছো? মনে আছে? তাহলে এখানে জানবে, এখানে সহজ জিনিস কি, যদি এরকম তিনটে তার তিন দিকে থাকে, এইদিকে ধরে নাও T1, এইদিকে ধরে নাও T2, এইদিকে ধরে নাও T3। T1 এর উল্টো অ্যাঙ্গেল যদি আলফা হয়, T2 এর উল্টো অ্যাঙ্গেল যদি বিটা হয়, T3 এর উল্টো অ্যাঙ্গেল যদি গামা হয়, তাহলে এখানেও ফর্মুলা হচ্ছে T1 বাই সাইন আলফা সমান T2 বাই সাইন বিটা সমান T3 বাই সাইন গামা। এই ফর্মুলাটাকে ইউজ করো, ইউজ করে প্রিভিয়াস প্রবলেম প্লাস হচ্ছে ওর পরে 33, ওর পরে 33 যেটা আছে, বা এই ধরনের যে কোনো প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করো। তাহলে তার সাথে হোমওয়ার্ক দিলাম 32। আজ এখানেই শেষ করছি, আজকে গুড নাইট করছি। কালকে তোমাদের আমি খুব চেষ্টা করব কালকে ক্লাস করানোর, যদি না হয় এই স্যাটারডে সানডে, মনে রাখবে স্যাটারডে এবং সানডে এই দুটো দিনে কোনো রকম কোনো তোমাদের পরীক্ষা হবে না, নো এক্সাম। এখন পরীক্ষা তোমাদের বুধবার হবে। স্যাটারডে ক্লাস হবে তোমাদের দুটোরই, তোমাদের দুটো ব্যাচেরই স্যাটারডে ক্লাস হবে তোমাদের 9:15 AM সকালবেলা। ঠিক। আর সানডে তোমাদের ক্লাস হবে একদম সকালবেলা, তোমাদের আহ বা সকাল বা রাত্রি, এটা আমি একটু দেখবো, একটু আগে বলে দেবো। সকালবেলা আমি নিয়ে নেবো। সকালবেলা তোমাদের ক্লাসের টাইম কত? কখন ক্লাসের টাইম তোমাদের? 10:30 AM। এইটাতেই আমি নেওয়ার চান্স ম্যাক্সিমাম।
চান্স বেশি। সেকেন্ড ব্যাচের ছেলে মেয়েরা এটা ক্লাসটা রাত্রে করে নিও, রাত্রে যেটা আমি আপলোডেড ভিডিও দেখে নিও। ওকে, আপলোডেড ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের যে এক্স্যাক্ট ক্লাসের টাইম, সেই এক্স্যাক্ট ক্লাসের টাইমেই কিন্তু আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। চান্স সব থেকে বেশি 99%। যদি কোনোভাবে কোনো কারণে আমাকে কোনো কারণে মাঝে মাঝে যেতে হয়, তোমার অফিস ফফিস ডেকে ফেকে নেয়, তাহলে সেক্ষেত্রে রাত্রিবেলায় তোমাদের ক্লাস করে নেবো। যারা যারা অ্যাটেন্ড করতে পারবে করবে, যারা পারবে না পরে ভিডিও দেখে নেবে।